সেট করে নিয়ে আপনারা বসে পড়ুন তো ভাইখানটা। ভাই মিডিয়ার যারা আছে তাদেরকে বসে পড়তে হবে। এরা থেকে তাদের বসে এখান থেকে নেবে কি ওদিকে বার হওয়ার রাস্তা আছে কিছু? তাহলে ভাই যারা এখানে ভিড় করে আছে একটু চলে আসুন, রাস্তাটা ছেড়ে দিয়ে যাওয়ার রাস্তাটাকে দেখে দিই। ভাই বসেন না। আজকে আমরা রাধাবল্লভ চকে এসেছি। দীর্ঘক্ষণ ধরে আমরা এখানে উপস্থিত, আমি ছাড়া আপনারা উপস্থিত ছিলেন। কিসের জন্য? 23শে এপ্রিল নির্বাচন আছে। সেই নির্বাচনে বামফ্রন্টের সমর্থনে আইএসএফ এর মনোনীত প্রার্থী তথা ভাইজানের মনোনীত প্রার্থী আফজাল আলী শাহ ভাইয়ের সমর্থনে যে জনসভা, সেই জনসভায় আমার পূর্বেকার বক্তারা একাধিক বিষয়ে চর্চা করেছে, জানিয়েছে। এই কটা চেয়ার দিয়ে দাও, কেউ না করে দাঁড়িয়ে থাকে, সব বসবে, তোমাকেও বসতে হবে, চেয়ার দরকার নিচে নিয়ে আসো। পূর্বেকার বক্তারা অনেক বিষয়ে চর্চা করেছে, আমি গুটি কয়েক বিষয়ে চর্চা করব। একটা বলার মধ্যে আমার ইমরান দা একটা কথা বললে, বিজেপি এসে যাক, আমরা লড়াই তার বিরুদ্ধে করব। আমি আপনাদের বলছি বিজেপি আসার প্রশ্ন নাই, যদি আপনারা ঐক্যবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে খাম চিহ্নে আপনারা ভোট দেন। আসার প্রশ্ন নাই, লড়াইয়ের প্রশ্ন নাই। আমি নিজে ভলিবল প্লেয়ার ছিলাম, প্রচুর টুর্নামেন্ট খেলেছি। ভালো খারাপটা নয়, আমি সবসময় চেষ্টা করতাম গিয়ে লুজ টিমের সাথে খেলে ফাইনালে কি করে উঠবো, অর্থাৎ মেহনত কম কিভাবে করব, পুরস্কারটা কিভাবে পাওয়া যায়। তো লড়াই কেন আমি করবো? বিনা লড়াই যদি আমার জয় হয়ে যায়, লড়াই করার প্রশ্ন আসছে না। আপনাদের সব ভোট যদি খাম চিহ্নে আসে, তাহলে পাঁশকুড়া পশ্চিমে তৃণমূল আর বিজেপি পরাস্ত হবে। আপনাদের ভোটটা খাম চিহ্নে আসবে তো? আসবে তো? মায়েরা যারা উপরে আছেন আসবে তো? এই রাধাবল্লভ চকের মাটি বলছে আইএসএফ আসছে, এই পাঁশকুড়া পশ্চিমের মাটি বলছে আইএসএফ আসছে। বন্ধুগণ, আপনাদের হাতে সর্বোচ্চ পাওয়ার গণতন্ত্রের আছে। আর্টিকেল 326 আপনার ভোটদানের রাইট দিচ্ছে, আপনি এক্সারসাইজ করতে পারেন। আপনি আগামী 5 বছরের জন্য কাকে নিয়ে আসবেন সেটা নির্ভর করছে আগামী 23শে এপ্রিল। সুতরাং যদি আপনারা চান, এই আমার হাতের ডান সাইডে যে জুনিয়র স্কুলটা আছে, জুনিয়র হাই স্কুলটা আছে, এই হাই স্কুলে যত ছাত্রছাত্রী পড়ে তার অনুপাতে শিক্ষক দরকার, তাহলে অন্য কাউকে ভোট দেওয়ার দরকার নাই। খাম চিহ্নে আমাদের আফজাল্লাহকে আপনারা ভোট দিয়ে পাঠান। আপনারা যদি চান এই স্কুলের শিক্ষার মান উন্নততর হোক, এই স্কুলের শিক্ষার পরিকাঠামো ডেভেলপ হোক, এই এলাকায় স্কুল নাই, এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে মৃতপ্রায় হয়ে গিয়েছে পুনর্জীবিত হোক, তাহলে বলবো কোনো ফুলে হাত দেওয়ার দরকার নাই। সরাসরি ইভিএম মেশিনের 4 নম্বরে বুতাম টিপে আফজাল শাহকে বিধানসভার মধ্যে পাঠান। এখানে শিক্ষার আমূল পরিবর্তনের জন্য লড়াই আইনসভার মধ্যে হবে, যেখানে আইন তৈরি হয়। আমি জানি না এখানে, তারপরেও বলছি গিয়ে দেখুন গার্লস বয়েজ আলাদা টয়লেট আছে কি না। যদিও থাকে,
আগামীকাল আপনার পরিবারের বাচ্চারা যে এখানে স্কুলে আসবে, গার্জেনরা একবার সাথে আসবেন, এসে একবার টয়লেটে ঢুকবেন। টয়লেটে ঢুকলে বুঝতে পারবেন কি দুরবস্থা হয়ে আছে। এই হচ্ছে আমাদের বাংলার অবস্থা। তো এই বাচ্চাগুলো যে টয়লেট পর্যন্ত স্কুলের একটা ভালো ফ্যাসিলিটি পাচ্ছে না কেন? কিন্তু স্কুল এডুকেশন বছরে প্রায় 30,000 কোটি টাকার উপরে বরাদ্দ আছে। এক বছরে 30,000, আমি গত বছরে মনে হয় 42,000 কোটি টাকা বরাদ্দ ছিল এই স্কুল এডুকেশনের জন্য। এই স্কুলে যে সমস্ত বাচ্চারা পড়ে তাদের আনুষঙ্গিক সব পরিকাঠামো, শিক্ষা যাতে সঠিকভাবে তারা পায়, যে পরিকাঠামোর দরকার সেই পরিকাঠামো, শিক্ষকদের মাইনে থেকে শুরু করে সব নিয়ে, বইপত্র খাতা নিয়ে, চক ডাস্টার সব মিলিয়ে প্রায় 42,000 কোটি টাকা বরাদ্দ থাকলেও রাধাবল্লভ চকের জুনিয়র হাই স্কুলের যত ছাত্র আছে, ছাত্রী আছে, তার অনুপাতে না আছে শিক্ষক, না আছে শিক্ষার পরিকাঠামো, না টয়লেটটা পর্যন্ত ক্লিন আছে। তাহলে টাকাটা কোথায় যাচ্ছে? টাকাটা লুট হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, টাকাটা কাটমানিতে চলে যাচ্ছে। তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী বামেদের সমর্থন নিয়ে যে আফজাল শাহকে আমরা দাঁড়িয়ে করেছি, তাকে জিতিয়ে আপনি বিধানসভার মধ্যে পাঠান। এই কাটমানি লুটাটা বন্ধ করা হবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান তো আজকে নয়, এ যেন রন্ধনশালায় পরিণত হয়েছে, খাবারের জায়গা শুধু পরিণত হয়েছে। তাই আপনাদের বলবো, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে আসবে, শিক্ষার ব্যবস্থা ফিরে আসবে। তার যদি আপনারা আশা করেন এই 23 এপ্রিল অন্য কোন সিম্বলে হাত দেওয়ার প্রয়োজন নাই, খাম সিম্বলে হাত দেন, 4 নম্বর বুতাম টেপন, আপনারা আপনাদের প্রিয় প্রতীক খাম চিহ্নকে বিধানসভার মধ্যে পাঠান। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, মানুষের জন্য লড়াই হবে, ছাত্রদের জন্য লড়াই হবে, শিক্ষা প্রতিষ্ঠানে বাঁচানোর লড়াই আমরা কাঁধে কাঁধে মিলিয়ে দ্বিতীয় ভাঙর এখান থেকে করে দেখিয়ে দেব। বন্ধুগণ, অনেক রাত হচ্ছে, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু আমি আপনাদের গুটি কয়েক কথা বলবো। আমরা ভুলে যাচ্ছি না সেই দিনের কথা। মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান তথা ওয়াকফ সম্পত্তি যখন কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতার জোর দেখিয়ে, চমকার জোর দেখিয়ে কেড়ে নেওয়ার জন্য আইনে পরিণত করেছিল, সেই আইনের বিরোধিতা করার জন্য পশ্চিম বাংলায় যখন আন্দোলন সংগঠিত হতে যাচ্ছিল, সেই সময় মমতা ব্যানার্জি হুমকি দিয়েছিল, এটা দিল্লির বিষয়, দিল্লিতে গিয়ে আন্দোলন করো। তাই জবাব দেওয়ার সময় 23 এপ্রিল আমাদের মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দিও যে আমার সমর্থন, আমাদের ভোট ছাড়া তুমি নবান্নের 14 তলায় বসতে পারবে না, তোমাকে নবান্নের 14 তলায় আমরা বসতে দেব না। এবার আমার ভোট তোমাকে এমন জায়গায় আমরা দেব, দিল্লিতে তোমাকে পাঠিয়ে দেব, বাংলায় তোমার কোন স্থান হবে না। মাথায় আছে তো নাকি? কারা কারা মনে রেখেছেন একটু হাত তুলুন তো, এর জবাব আমরা দেব তো নাকি? হাত তুলেছেন তো? ভালো লাগলে খাম চিহ্নে দেবে, না ভালো লাগলে নোটাতে দেবে, কিন্তু তৃণমূলকে বুঝিয়ে দেব আমার ভোট দিয়ে তুমি ক্ষমতার মসনদে বসেছো, আর আমার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান যখন লুট হয়ে যাচ্ছে তুমি আমার পাশে দাঁড়াওনি, উল্টে আমাকে দিল্লি যাওয়ার নিদান দিয়েছো। এই ভোটও আমি তোমাকে জবাব, যোগ্য জবাব দেব। জবাব আমাদেরকে দিতে হবে। একদিকে যেমন ওয়াকফ সম্পত্তি কেড়ে নিচ্ছে ওয়াকফ চোরের সরকার, একই সাথে সাথে আবার হিন্দু সমাজের মানুষের দেবদেবী মন্দিরের নামে যে দেবত্ব সম্পত্তিগুলো উৎসর্গ করে গিয়েছিল, এই রাজ্য সরকারের আমলে মমতা ব্যানার্জির হাতে থাকা দায়িত্ব ভূমি সংস্কার দপ্তরের মাধ্যমে ফেক, ডুপ্লিকেট দলিল বানিয়ে দেবত্ব সম্পত্তিগুলো কেড়ে নেওয়া হচ্ছে। তাই আপনাদের বলবো, পাঁশকুড়া পশ্চিমের মানুষেরা জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আফজাল্লাহকে বিধানসভার মধ্যে পাঠান।
ওয়াকফ সম্পত্তি উদ্ধারের জন্য যেবার আমি বিধানসভায় লড়াই করেছি, বক্তব্য দিয়েছি, আলোচনা করেছি, আফজাল্লাহ আলোচনা করবে, সাথে সাথে দেবত্ব সম্পত্তি বাঁচানোর জন্য আইএসএফ যে লড়াই সংগ্রাম করছে এবং জোর গলায় বলছে ক্ষমতার মসনদে আসলে ওয়াকফ সম্পত্তিগুলো উদ্ধার করে মাদ্রাসা মসজিদের সম্পত্তিগুলো সেখানে বুঝিয়ে দেব, যেমন মন্দির দেবদেবীর নামে যে সম্পত্তি আছে সেইগুলো উদ্ধার করে পুনরায় মন্দির দেবদেবীদেরকে নামে যারা সেবায়ত আছে তাদেরকে বুঝিয়ে দেব আমরা। তার জন্য কি করতে হবে? ভোট দিতে হবে। ভোট ছাড়া এ কাজ করা যায় না। একটা যুক্তরাষ্ট্র পরিকাঠামো আছে, আমরা একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলি। আমি চাইলেই ঠাকুরের নামে যে সম্পত্তি উৎসর্গ করেছে, অন্যায় ভাবে বিক্রি করে দিয়েছে, সেটাকে তুলে নিয়ে এসে আবার ওই ঠাকুরের নামে করে দিতে পারবো না। তার জন্য সিস্টেম আছে, এক আইনি লড়াই আর একটা হচ্ছে আইন সবার মধ্যে লড়াই। তাই আইনি লড়াই আমরা অনেক করছি, কিন্তু আইন সবার মধ্যে যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে আমরা পৌঁছাতে পারছি না। তাই যেখানে আইন তৈরি হচ্ছে সেই জায়গায় আমরা পৌঁছাবো। দলিত আদিবাসী হিন্দু মুসলমানের বিরুদ্ধে যে আইন তৈরি হচ্ছে সেগুলোকে বন্ধ আমরা করবো ঘরে পৌঁছে। হ্যাঁ, আপনারা শুনলে অবাক হবেন, এখানে ভিন্ন সম্প্রদায়ের মানুষ আছেন, ভিন্ন জাতের মানুষ আছেন। পশ্চিম বাংলায় এটা সরকার চলছে না, এটা সার্কাস চলছে। এই সার্কাসটা বন্ধ করে প্রকৃত অর্থে সরকার আমাদেরকে চালাতে হবে। তাই প্রকৃত অর্থে সরকার চালাতে গেলে 148টা সিটের প্রয়োজন। যে 148টা সিটের মধ্যে পাঁশকুড়া পশ্চিম একটা হবে, এ শপথ আমাদেরকে নিতে হবে। এক পাঁশকুড়া পশ্চিম হবে, পাঁশকুড়া পূর্ব হবে, নন্দীগ্রাম হবে, ভাঙড় হবে, দেগঙ্গা হবে, আমডাঙ্গা হবে, যাদবপুর হবে, উত্তরপাড়া হবে, বারাসাত হবে, মধ্যমগ্রাম হবে, হাড়ুয়া হবে। এইরকম করে রাজ্য থেকে 148টা সিট নিয়ে আমাদেরকে আইনসভার মধ্যে ঢুকতে হবে। কারণ আপনাদের জানিয়ে রাখি, এই যে সরকার চলছে শুধু নাম কাস্তে দেখানো দেওয়ার সরকার চলছে। ঠিক হাতির দাঁতের মতো একটা দাঁত দেখায়, যে দাঁত দিয়ে দেখাচ্ছে সেই দাঁত তারা খাওয়ার কাজে ব্যবহার করে না। তাই বন্ধুগণ, এ দলিতকে খুব ভালোবাসি বললেও, আদিবাসীকে খুব ভালোবাসি বললেও, মুসলমানকে খুব ভালোবাসি বললেও, এই তিন সম্প্রদায়কে সব থেকে বেশি ক্ষতি এই মমতা ব্যানার্জি সরকার বিগত 15 বছরে করেছে। তার আমি দুটো তিনটে উদাহরণ দিচ্ছি। প্রথম উদাহরণ দিচ্ছি, আপনারা জেনে রাখুন। প্রথম উদাহরণ হচ্ছে চাকরির ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে 22% সংরক্ষণ শিডিউল কাস্ট সমাজের আছে, অর্থাৎ দলিত সমাজের আমরা যাকে বলি আছে। খাতাইকরণে 100 জন সরকারি চাকরি পেলে বা উচ্চ শিক্ষায় 100 জন সুযোগ পেলে 22 জন দলিত হয় খাতাই কলমে, কিন্তু প্রকৃত দলিত 10 জন সুযোগ হয়তো পাচ্ছে না। কারণ ফেক সার্টিফিকেট বানিয়ে যারা উচ্চ বর্ণের মানুষ, এই ধরনের প্রমাণ আছে, মুসলিম সম্প্রদায়ের মানুষ সে দলিত সেজে আমার দলিত ভাইয়ের কোটাতে সে চুরি করে নিচ্ছে। এই সুযোগটা মমতা ব্যানার্জি সরকার করে দিচ্ছে। তাই সময় এসেছে শুভেন্দু অধিকারীর ওই নাটকের হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানে আমরা বিশ্বাস করব না। প্রকৃত অর্থে দলিতদের, আদিবাসীদের, মুসলমানের যদি উন্নতি হয় তাহলে লাল ঝান্ডা খাম চিহ্নের নিচে মানুষকে আসতে হবে। লাল ঝান্ডা খাম চিহ্ন মিলে মানুষের অধিকারের কথা যে লড়াই করছে অধিকার বুঝিয়ে দেবে। 100টা চাকরি করলে 22টা দলিত হওয়ার কথা, কিন্তু 22 জন দলিত চাকরি পায় না। তার পরিবর্তে কি হচ্ছে আমরা কি দেখছি? ডুপ্লিকেট ঢুকে যাচ্ছে। আর শুভেন্দু বাবু হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুললেও এই 22% মধ্যে যে ভেজাল ঢুকে যাচ্ছে এইটা নিয়ে একটাও কথা বলে না। কারণ হয়তো মমতা ব্যানার্জি বলে দিয়েছে ফেস টাইমে কল করে, এই শুভেন্দু তুই কিন্তু বেশি বলবি না এটা নিয়ে। ওই জন্য দিদি যতটুকু বলে দেয় হয়তো তিনি অতটুকুই বলেন। আমার তো বিশাল সন্দেহ হয়, প্রত্যেক দিন সকালবেলা আর রাত্রে ঘুমানোর আগে শুভেন্দু বাবু আর মমতা ব্যানার্জির দুজনে ফেস টাইমে কথা হয়ে যায় যে আজকে সকালে বললো আজকে কি কি ইস্যু চালাবো,
আর রাত্রে বললো কেমন আমরা সাকসেস হয়েছি, দুজনে আলোচনা করে না। আমার বিশাল সন্দেহ হয় ভাই। তাই দলিত ভাইদের বলবো, যদি আপনারা আপনাদের অধিকার ফিরে পেতে চান, 22% প্রকৃত দলিত শিডিউল কাস্ট চাকরি পায়, তাহলে এই মমতা ব্যানার্জি বা শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রতি ভরসা করলে হবে না। আসুন খাম চিহ্ন লাল ঝান্ডাকে ক্ষমতার মসনদে নিয়ে আসুন। কেউ কথা দিক আর নাই কথা দিক, নওশাদ সিদ্দিকী কথা দিচ্ছে 22-এর মধ্যে 21% যদি ভেজাল হয়, সেই সরকার থেকে নওশাদ সিদ্দিকী বেরিয়ে চলে আসবে, সেই সরকারে থাকবে না। আর আমি কি কতটা করতে পারবো না পারবো সময় কথা বলবে। দুটো জিনিস আমি পারবো না করতে, জোর গলায় আমি বলে যাচ্ছি। একটা হচ্ছে ধর্মীয় বিভাজন, দ্বিতীয়টা হচ্ছে দুর্নীতি। কথা দিয়ে যেটা কথা দেবো তার বিরুদ্ধে পারবো না, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আদিবাসী ভাইদের বলবো, আপনারা শুনলে অবাক হবেন, পশ্চিম বাংলায় 80 লক্ষ আদিবাসী হয়তো খুব বেশি হলে আছে, কিন্তু 1.5 কোটি এসটি শিডিউল ট্রাইব আদিবাসীদের জন্য যে সার্টিফিকেট প্রযোজ্য, সেই সার্টিফিকেট প্রদান হয়ে গেছে। কথাই আছে দুধে পানি মেশায়, আর এই তৃণমূল পানিতে দুধ মিশাচ্ছে। 80 লাখ আদিবাসী আছে আর 1.5 কোটি আদিবাসী সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে। তাহলে কারা পাচ্ছে আদিবাসী গুলো সার্টিফিকেট গুলো? যারা নন আদিবাসী, টাকা দিচ্ছে আদিবাসী কোটায় চাকরি আর উচ্চ শিক্ষায় সংরক্ষণের সুযোগ নিচ্ছে। তাই আপনাদের বলবো, যারা আদিবাসী সমাজের মানুষ আছেন, এই মমতা ব্যানার্জি ধামসা বদল দেবে, আপনাদের সাথে একটু নৃত্য পরিবেশন করে দেবে, কিন্তু উচ্চ শিক্ষায় আর চাকরির ক্ষেত্রে আপনাদের সাথে যে বৈষম্য হচ্ছে, এটা কোনো দিনের জন্য ঘুচাবে না। আর অমিত শাহজি, শুভেন্দু অধিকারী হয়তো কোন আদিবাসী বাড়িতে গিয়ে খাবে, অতটুকুই হবে, ফটো তুলবে, ভিডিও করবে, পাবলিসিটি দেবে, কিন্তু প্রকৃত অর্থে 6% যে সংরক্ষণ আছে চাকরি উচ্চ শিক্ষায় আদিবাসীদের জন্য, সেই প্রকৃত আদিবাসী 6% সংরক্ষণ পাচ্ছে না। ফেক সার্টিফিকেট দিয়ে আদিবাসীদের সাথে বৈষম্য হচ্ছে, এ নিয়ে একটাও শব্দ খরচ করবে না। তাই বন্ধুগণ, যদি মনে করেন আদিবাসীদের হয়ে আওয়াজ তোলা দরকার, দলিতের হয়ে আওয়াজ তোলা দরকার, আমি জোর গলায় বলছি, অন্য কেউ আওয়াজ তুলবে না, সব ধান্দাবাজি করবে, নিজের স্বার্থ চরিতার্থের কথা বলবে। একমাত্র লাল ঝান্ডা আর খাম চিহ্নই আদিবাসী দলিত মুসলমানের জন্য আওয়াজ তুলছে আর তুলবে। দলিতকে কতটা ভালোবাসলে বুঝতে পারলে, আদিবাসীকে কতটা ভালোবাসলে বুঝেন। এবার মুসলমানদের মাসিয়া মমতা ব্যানার্জি মুসলমানদের কতটা ভালোবাসে একটু শুনবেন কি? আপনারা শুনতে চান? রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ হচ্ছে, মুসলমানদের যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে উচ্চ শিক্ষায় 10% আর চাকরিতে 10% সংরক্ষণ দিতে হবে। তাহলে মুসলমানরা এগিয়ে যাবে, নাহলে ক্রমশ পিছিয়ে যাবে। ঠিক আদিবাসীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেমন 6% সংরক্ষণ, দলিত ভাইদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেমন 22% সংরক্ষণ, একইভাবে সংখ্যালঘু মুসলমানদের যদি এগিয়ে নিয়ে যেতে হয়, উচ্চ শিক্ষায় চাকরিতে 10% সংরক্ষণ। মমতা ব্যানার্জি বলছে সংরক্ষণ আমি দিয়ে দিয়েছি, ঠিক কথা, তিনি অসত্য কথা বলেননি। সংরক্ষণ দিয়েছে, খাতায় কলমে দিয়েছে, সংরক্ষণে বাস্তবে হচ্ছে না, হচমচ করেছে, খেটে ঘা করেছে। আমি লাস্ট যদি 1 বছরের কথা বলি, উচ্চ শিক্ষায় পিএইচডি করার জন্য বিভিন্ন ইউনিভার্সিটির যে মেরিট লিস্ট পাবলিশ হয়েছে, সেখানে গিয়ে দেখুন ওবিসি ক্যাটাগরি থেকে কোন মুসলমান সুযোগ পায়নি। চাকরির ক্ষেত্রে লাস্ট 2 বছরে আপনি যদি দেখেন, লাস্ট 1 বছরে যদি আপনি দেখেন বা 2 বছরেই দেখেন, যে যারা ওবিসি এ সংরক্ষণ পাওয়ার মধ্যে রেখেছে বা ওবিসি বিতে রেখেছে, 10% সত্যিকারের অর্থে তারা সংরক্ষণের আওতায় খাতা কলমে রাখলেও তারা কি 10% সংখ্যালঘু মুসলমান চাকরি পাচ্ছে? সেখানে পাচ্ছে না। যদি পেত তাহলে মুসলমানরা 2011 সালের আগে চাকরিতে যে পরিমাণ থাকতো, এখন তাহলে সেটা বাড়তো তো ভাই। 2011 সালে বামেদের সরকারের আমলে বিলো 4% চাকরি ছিল, অর্থাৎ 100 জন সরকারি চাকরি করলে
4 জনের নিচে মুসলমান ছিল। মমতা ব্যানার্জি বলছে 10% সংরক্ষণ দিয়ে মুসলমানদের শিক্ষা চাকরিতে এগিয়ে নিয়ে গেছি, কিন্তু এখন তথ্য বলছে 100 জন সরকারি কর্মচারী থাকলে একজনও সরকারি কর্মচারীকে খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাচ্ছে। তাহলে এগিয়ে যাচ্ছে মুসলমান না পিছিয়ে যাচ্ছে? একদিকে আদিবাসীদের সার্টিফিকেট চুরি করছে, দলিতদের সার্টিফিকেট চুরি করছে, আর মুসলমানদেরকে সুকৌশলে পিছিয়ে রাখছে। তাই সময় এসেছে, যদি মুসলমান দলিত আদিবাসী হয়ে প্রকৃত অর্থে সওয়াল কেউ করতে চায়, তার নাম হচ্ছে খামচিহ্ন। আর খামচিহ্ন সাথে নিয়ে লাল ঝান্ডারা যেখানে যেখানে লড়াই করছে মেদিনীপুর সহ 294টা সিটে আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা এখানে খামচিহ্নে ভোটটা দেবেন। তার প্রমাণ হচ্ছে এখানে বিরিয়ানির প্যাকেট 500 টাকা দিয়ে ডেকে নিয়ে আসা হয়নি, নিজের ঘাটের টাকা তেল খরচ করে আপনারা এসেছেন আপনাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য। তাই আপনাদের বলবো, আপনাদের প্রতিবেশী যারা আছে, আপনাদের আত্মীয় যারা বিভিন্ন বিধানসভায় ছড়িয়ে আছে, তাদেরকেও বলুন যেখানে যেখানে খামচিহ্ন আছে খামচিহ্নকে ভোট দিতে, আর যেখানে লাল ঝান্ডা আছে সেখানে তাদেরকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে পশ্চিম বাংলায় একটা নতুন সকাল আনুক। যেই নতুন সকালে এটা বলার কেউ সাহস দেখাতে পারবে না যে মায়েরা মেয়েরা রাত 8টার পরে কাজে বেরোতে পারবে না, এই বলার সাহস থাকবে না। বরঞ্চ নতুন সকাল উপহার দেবে। মায়েরা তারা চাইলে হাউস ওয়াইফ হতে পারে, মায়েরা তারা চাইলে টিচার হতে পারে, মায়েরা চাইলে ড্রাইভিং করতে পারে, মায়েরা চাইলে আমার জেট ফ্লাইট উড়াতে পারে, পাকিস্তানকে গিয়ে জবাব দিয়ে আসতে পারে। সুতরাং মায়েরা চাইলে 24 ঘন্টা তার কর্মক্ষেত্রে যেখানেই যাক না কেন, যখনই যাক না কেন, সে রাত 10টা হতে পারে, 12টা হতে পারে, ভোর হতে পারে, সকাল হতে পারে, দুপুর হতে পারে, যখন ইচ্ছা তার কর্মক্ষেত্রে যাবে আসবে, নিরাপত্তা আমরা দেব, সরকার দেবে। এইটা আমরা বলছি, এটা আমরা করবো। আপনারা ডিসাইড করুন নতুন সকাল চাইছেন নাকি, যে সকালে ধর্মীয় ভেদাভেদ থাকবে না, যেই সকালে জাতিগত ভেদাভেদ থাকবে না, যেই সকালে লিঙ্গগত ভেদাভেদ থাকবে না, যেই সকালে আমরা ভেদাভেদ থাকবে না। যেই সকাল আসবে সেই সকালে স্কুলে টিচার থাকবে, হসপিটালে ডক্টর থাকবে। আপনি ডে লেবার, আজকে আপনি সর্বোচ্চ মেহনত করে 300 থেকে 350 টাকা ইনকাম করছেন, কিন্তু আপনার খরচ নিত্য প্রয়োজনীয় জিনিসের যা দাম বাড়ছে তার থেকে বেশি হয়তো খরচ হয়ে যাচ্ছে, সংসার চালানো দুষ্কর হয়ে উঠছে। আমরা আপনাদের বলছি নতুন সকাল নিয়ে আসুন পশ্চিম বাংলাতে। 2026-এ বামপন্থী আর আইএসএফ এর মিলিত সরকার আনুন। কথা দিয়ে যাচ্ছি মিনিমাম 600 টাকা রোজের ব্যবস্থা করব। 600 টাকার রোজের কোনো হদ চলবে না, তার ব্যবস্থা করব। এখন আপনারা কত রোজ পান? 350 টাকা, খুব বেশি হলে 400 টাকা। এটা আমরা কি বলছি, মিনিমাম 600 টাকা, মিনিমাম 600 টাকা আইন করব। আর আইনের বাইরে যে চলবে তাকে ধরে জেলের ভাত খাওয়াবো, যত বড় ফ্যাক্টরি হোক না কেন আর যেই ব্যবসায়ী হোক না কেন, যদি আপনারা সুযোগ দেন। আর সাথে কি করব, নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম বেড়ে যাচ্ছে সেটাকে কমাবো। তাহলে একদিকে আপনার ইনকাম বাড়ছে, খরচ যেটা করছেন সেই খরচের পরিমাণটা কমছে, লাইফ স্টাইল এগিয়ে যাবে না পিছিয়ে যাবে ভাই? এই সকাল আপনারা কি চান? আপনাদের বলবো, যদি এই সকাল চান, কারো কোনো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই। কে হিন্দু হিন্দু ভাই ভাই বলবে, কেউ ঘুমটা টেনে হিজাব করে এসে বলবে আমি মুসলমান দরদি, ওদের ফাঁদে পা দেবেন না। একদম চোখ কান বুঝুন যে দ্বিতীয় ভাঙন রাজনৈতিক ভাবে পাঁশকুড়া পশ্চিমকে আমরা করব। আর আমার কাছে যতটুকু ইন্টারনাল সার্ভে রিপোর্ট আছে, এখানে পাঁশকুড়া থেকে জিতে বিধানসভায় যাচ্ছে আফজাল শাহ। আপনারা কোন মুখে তৃণমূলকে ভোট দেবেন আমি জানতে চাই। মাইকের আওয়াজ যাচ্ছে, মিডিয়ার মাধ্যমে যে তৃণমূলের বন্ধুরা বা তৃণমূলের সমর্থক বা শুভাকাঙ্ক্ষী আছেন, তাদের কাছে আমি জানতে চাই কোন মুখে পাঁশকুড়া পশ্চিমের মানুষরা তৃণমূলকে ভোট দেবে, আর তৃণমূলের নেতারা কোন মুখে ভোট চাইবে। কুরবান শাহকে আমরা ভুলে যাচ্ছি না, যে কুরবান শাহ তৃণমূলের অন্যতম একটা নেতা ছিল, তাকে খুন যারা করলো, বরঞ্চ এই তৃণমূল
খুনিদেরকে বাঁচানোর জন্য লয়ার অ্যাডভোকেট লাগিয়ে মামলা তুলে নেওয়ার চেষ্টা করেছিল। একটু ভেবেছেন? মানে এই তৃণমূল সেই দুধের গায়, যতক্ষণ দুধ দেবে ততক্ষণ আপনার মাথায় ভালো করে খাওয়াবে, দুধ দেওয়া বন্ধ হয়ে যাবেন তো বাজারে তুলে দেবে। কুরবান শাহ তখন জীবিত ছিল, ভালো লিডার ভালো লিডার ভালো লিডার। কুরবান শাহ যখন পৃথিবী থেকে বিদায় তাকে দিয়ে দিল, তখন কুরবান শাহ খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন বোধ করছে না, কারণ ও ভোটটা নাই, ওর ভোট নাই তো ও নাই। ভাবতে পেরেছে? তাই আপনারা সাধারণ মানুষ আপনাদের সাথে কি আচরণ করবে? বন্ধুগণ, বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না, আর আমি 2 থেকে 3 মিনিট টাইম নেব। হ্যাঁ, আমি 2 থেকে 3 মিনিট টাইম নেব। রাজি আছেন আপনারা? না ভাই, আমাকেও বাড়ি ফিরতে হবে। প্রথম কথা হচ্ছে এসআইআর। এসআইআর নিয়ে আপনারা শুনতে চান তো? আজকে এসআইআর এ অনেক মানুষের নাম ডিলিট হয়েছে। হ্যাঁ, কেন ডিলিট হলো? আন্ডার অ্যাডজুডিকেশনে গিয়েছিলেন বলে হলো। কেন আন্ডার অ্যাডজুডিকেশনে গেলেন? লজিক্যাল ডিসক্রিপেন্সি হলো বলে। কেন লজিক্যাল ডিসক্রিপেন্সি হলো? মমতা ব্যানার্জি চাইলো বলে। বুঝে আসছে? ক্যামেরা রেকর্ড হচ্ছে, নির্বাচন কমিশনের এখানে ক্যামেরা আছে, এই ক্যামেরার ভিডিও মমতা ব্যানার্জির কাছেও যাবে। আমি নমিনেশন ফাইল করেছিলাম 2021 সালে, আমার একটাও মামলা ছিল না। 2026-এ নমিনেশন ফাইল করেছি, 17খানা মামলা এসে গেছে। আজ পর্যন্ত বলতে পারবেন আমার সিঙ্গেল ওয়ার্ড, সিঙ্গেল সেন্টেন্স কোন জাতকে আক্রমণ করে, বর্ণকে আক্রমণ করে, ব্যক্তিগত আক্রমণ আমি বলেছি বা একটা অসত্য কথা বলেছি আমার রাজনীতির জীবনে? একটা জায়গায় আমি 4 তারিখের জায়গায় 2 তারিখের জায়গায় 4 তারিখ বলে দিয়েছিলাম, সেটাও আমি ভুল স্বীকার করে নিয়েছি। ভাই, আমি এই রাজনীতি করি, তারপরেও আমার নামে 17খানা মামলা দিয়েছে। আর যদি আজকে আমি ভুল বলি, আমার নামে কত দেবে? 170টা মামলা দিয়ে দেবে না। তারপরেও বলছি আমি যে আজকে যারা আতঙ্কে আছে, আপনার লিস্টে ডিলিট হয়েছে ভোটারটা, এর জন্য সব থেকে বড় দায়ী যিনি, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আমি চ্যালেঞ্জ করছি 11টা রাজ্যে। ভাই বসো না ভাই, আমার একটুখানি বসে পড়ো, এটা তো মন দিয়ে বলে দিই। বসো না। আর যদি বলো এনার্জি লস চলে, আমার ভালো হবে সবাই, তাহলে একটু টাইম দাও। 12টা রাজ্যে একসাথে এসআইআর হয়েছে। কোন রাজ্যে আন্ডার অ্যাডজুডিকেশন আছে? কোন রাজ্যে এরকম ভাবে ডিলিট আছে? কোন রাজ্যে এরকম ভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে? কোন রাজ্যে নাই। আছে শুধু কোথায়? ওয়েস্ট বেঙ্গলে। বিজেপি রাজ্যেও এসআইআর হলো। তামিলনাড়ু ঘোর বিজেপি বিরোধী, কেরালা ঘোর বিজেপি বিরোধী, সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি হলো না, সাহস দেখাতে পারলো না, আন্ডার অ্যাডজুডিকেশনের সাহস দেখাতে পারলো না, অনৈতিক ভাবে ডিলিট করার সাহস দেখাতে পারলো না। আমাদের পশ্চিম বাংলায় তাহলে হলো কি করে? সেই এক কথায়, সরকার না চাইলে হয় না। কেরালাম সরকার চাইনি, তাই লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়নি, আন্ডার অ্যাডজুডিকেশন হয়নি, ডিলিট হয়নি। পশ্চিম বাংলার সরকার চেয়েছে, সেই জন্যই আমরা এই আতঙ্কের সম্মুখীন হয়েছি। যদি বলেন কিভাবে ভাইজান আপনি তৃণমূলের বিরোধী বলে এই ধরনের বলছেন, আমি আপনাদের সেটাও প্রমাণ করে দিয়ে যাব। বিনা প্রমাণে আমি যাব না। তবে একটা কথা বলি, তৃণমূল বিজেপি মিলেমিশে সরকার চালাচ্ছে। তৃণমূল রাস্তা দেখাচ্ছে, বিজেপির সাথে সাথে এসছে, আমি তার কথা দিয়েও প্রমাণ করে দিয়ে যাব। আপনারা বলুন, এসআইআর করতে গিয়ে রাজ্য সরকারের কত টাকা খরচ হয়েছে জানেন আপনারা? 250 কোটি টাকা রাজ্য সরকার দিয়েছে। এসআইআর করতে গিয়ে রাজ্য সরকার প্রায় 90,000 অফিসার দিয়েছে, যাতে দ্রুততার সাথে এসআইআর হয়। ঠিক আছে, সাফ হয়ে দংশে ওদা হয়ে ইনি ঝাড়ছেন। যদি টাকাটা আর অফিসার না দিত, তাহলে আমরা ভোটটা পারে এমনি করে নিতে পারতাম। বুঝতে পারছেন? 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো দিতে হবে বলবে। ঠিক আছে, চলুন এইবার আসা যাক
আমরা যারা গণনা ফর্ম ফিল আপ করেছি কেউ ভুল করেছি কি? কেউ ভুল করেনি। কষ্ট করে হলো একে ওকে দিয়ে কাউকে ফিস দিয়ে না হয় ফিল আপ করেছে। গণনা ফর্মটা আপলোডেরই সব থেকে বড় সমস্যা দাঁড়িয়েছে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি এটা মুখস্থ করতে গেলে 3 দিন টাইম লাগবে। কি ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ! লজিক্যাল ডিসক্রিপেন্সি, আন্ডার অ্যাডজুডিকেশন। জীবনে বাপের জন্য এই নামগুলো শুনিনি। কেউ শুনেছিলে? ওদেরকে শিখাচ্ছে এরা। যাক, এই আপলোড করতে গিয়েই সমস্যা হয়েছে। কম্পিউটার অপারেটর চেয়েছিল 1000 কম্পিউটার অপারেটর এইগুলোকে কম্পিউটারে আপলোড করবে। ভালো করে বোঝে, সিস্টেমে আপলোড করবে 1000 চেয়েছিল। মমতা ব্যানার্জি 1000 অফিসার, এই অফিসার নয়, কম্পিউটার অপারেটর দেয়নি। কম্পিউটার অপারেটর পার্ট টাইম জব, খুব বেশি হলে 10,000 টাকা করে যদি মাসে দিত, 3 থেকে 4 মাসের মধ্যে এই পার্টটা গুছিয়ে যেত। 1000 কম্পিউটার অপারেটর 10,000 টাকা মাইনে দিলে 1 মাসে খরচ হয় 1 কোটি টাকা। 4 মাসে তাহলে কত খরচ হতো? মাত্র 4 কোটি টাকা। আর 1000 কম্পিউটার অপারেটর দিলে আমরা এই সমস্যার সম্মুখীন হতে পারতাম না। এটা আমি গিয়ে নির্বাচন কমিশনের চিফ ইলেকট্রাল অফিসার যিনি আছেন ওয়েস্ট বেঙ্গলের দায়িত্বে, তার মুখে শোনা কথা আমি আপনাদের জানাচ্ছি ভাই, আমার নিজের মন গড়া কথা নয়। এবার কম্পিউটার অপারেটর না দেওয়ার ফলে কেন লজিক্যাল ডিসক্রিপেন্সি হলো আমি আপনাদের বলি। আপনার এখানে কোনো যদি কম্পিউটার অপারেটরকে ওটা আপলোড করতে দেওয়া হতো, যেমন হচ্ছে আফজাল আলী শাহ, তাই তো? আফজাল আলী শাহ ইনার নাম। আমরা অনেকে তালব সহায়কার হ দিয়ে দিই, তাই না? কিন্তু ইনার শুধু তালব সহায়কার সাথে। এবার কম্পিউটার এখন আমাদের কাগজটা 14টা কাগজ 14 রকম, তাই না? মোল্লা মোহাম্মদ আব্দুল করিম ভোটার কার্ডে, আধার কার্ডে আব্দুল করিম মোল্লা মোহাম্মদ, প্যান কার্ডে আবার আলাদা মোল্লা বানান MOLLAH। যেখানে যত রকম ডকুমেন্টস তত রকম বানান। যখন আপনাকে কম্পিউটারকে দিচ্ছে AI এর মাধ্যমে, তালব সহায়কার হ শাহ আর তালব সহায়কার শাহ দুটো আলাদা বলছে, মিসম্যাচ। চলো এর নামে নোটিশ পাঠিয়ে দাও, লজিক্যাল ডিসক্রিপেন্সি। আর বিজেপি রেডি হয়ে আছে, তৃণমূল রাস্তা দেখাবে, আপনাকে পেরেশান করবে, সেটাকে গোপটাকে গিলে নিল। আমি তাও প্রমাণ দিচ্ছি কিভাবে, আরো প্রমাণ দিব। আমি প্রমাণ ছাড়া কথা বলি না, এটা ভালো করে জানেন। কম্পিউটারে যা প্রোগ্রামিং করবেন সেটাই হবে। এটাও তো একটা কম্পিউটার গো, হ্যাঁ? মোবাইলটাও তো একটা কম্পিউটার। বুঝানোর জন্য বলছি। এতে যদি আপনি 4টে অ্যালার্ম দেন, 3:45 কোনোদিন অ্যালার্ম বাজে, 4টে একে অ্যালার্ম বাজে, 4টে অ্যালার্ম দিলে 4টেই বাজবে। সিস্টেম আমি করে দিয়েছি, ই আমাকে ডাকবে। একে বললাম এই 4টেই আমাকে ডাকবে, ও 4:30 তো ডাকবে না, 3:30 তো ডাকবে না, 4টেতেই ডাকবে। কারণ একে আমি প্রোগ্রামিং সেট করেছি 4টে। 1 নম্বর, কম্পিউটারকে বলা হয়েছে পানি দেওয়া হয়েছে, থামস আপ দেওয়া হয়েছে, কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে, জুস দেওয়া হয়েছে, দুধ দেওয়া হয়েছে, দিয়ে বলে দেওয়া হয়েছে যে পানি চাইবে তাকে পানি দেবেন, যে কোল্ড ড্রিঙ্কস চাইবে তাকে কোল্ড ড্রিঙ্কস দেবেন, যে মধু চাইবে তাকে মধু দেবেন, যে দুধ চাইবে তাকে দুধ দেবেন বলে প্রোগ্রামিং সেট করে দেওয়া হয়েছে। এবার ম্যাক্সিমাম মানুষ পানি চেয়েছে, ওর কাছে 20 লিটার পানি ছিল কম্পিউটারে। বোঝানোর জন্য বলছি, খুব ঠান্ডা মাথায় বুঝবেন। তোরা 20 লিটার পানি চেয়েছিল, সব পানি দুধ মধু যা আছে সব 20 লিটার করে রাখা আছে। সবাই ম্যাক্সিমাম মানুষ পানি চেয়েছে, 20 লিটার পানি শেষ। এখন চোখের সামনে একজন মারা যাচ্ছে, পানি পানি করে চিৎকার করছে, কম্পিউটারে আর পানি নাই। সে কিন্তু পানির পরিবর্তে দুধ দেবে না। কারণটা, ওকে প্রোগ্রামিং করে রাখা হয়েছে পানি চাইলে পানি দেবে, দুধ চাইলে দুধ দেবে, মধু চাইলে মধু দেবে, কোল্ড ড্রিঙ্কস চাইলে কোল্ড ড্রিঙ্কস দেবে। ওটা তো কম্পিউটার, আমরা তাকে কন্ট্রোল করি। আর যদি মানুষ ওই জায়গায় থাকতো, যাই থাকুক না কেন, পানি পানি করে চিৎকার করছে, মানুষ মারা যেতে পারে। পানি শেষ হয়ে গেছে, কোল্ড ড্রিঙ্কস নালে অন্তত দুধ একটু মুখে ধরতো, যে পানি নাই তো কি হয়েছে, ওর মুখে একটু দুধ দিয়ে অন্তত প্রাণে বাঁচবে। এটা মানুষের সাথে কম্পিউটারের ডিফারেন্স। তাই মানুষ চেয়েছিল এই ফর্মটাকে আপলোড করার জন্য 1000,
মমতা দিদি মানুষ দেয়নি, কম্পিউটার অপারেটর দেয়নি, তার পরিবর্তে এআই এর সহযোগিতা নিয়েছে। আর বিজেপি তো নির্বাচন কমিশনকে বকলমে চালাচ্ছে। কদিন আগে একটা লেটার হেড ঘুরছিল, যেখানে নির্বাচন কমিশনের লেটার হেড স্ট্যাম্পটা বিজেপির। আমি তো ভাবছিলাম লেটার হেডটা বিজেপির পার্টি অফিসে গেল না স্ট্যাম্পটা নির্বাচন কমিশনের অফিসে গেল, সেটাও আমি ভাবছিলাম। তাহলে বিজেপি বকলমে নির্বাচন কমিশনকে পরিচালনা করছে। এই একটা সুযোগ মমতা ব্যানার্জি রাস্তা দেখিয়েছে, কম্পিউটার অপারেটর দেয়নি, আমরা এআই এর সহযোগিতা নেব। গড়ে লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ আসছে। কিভাবে? আমার নামে এসেছিল আপনারা জানেন, কিন্তু পরে আমাকে আটকে রাখতে পারেনি। আমি বলছি এমডি, এম এর পরে ডি লিখে কেউ ফুল স্টপ দেয়, কোন কাগজে এমডি আছে, ফুল স্টপ আছে, কারো নেই। একটা ফুল স্টপ কম বেশি থাকার জন্য নোটিশ আসলো। আপনি বসেন না, অসুবিধা হবে। একটা ফুল স্টপ কম বেশি থাকার জন্য নোটিশ আসলো। আপনাদের বলি, ফতেমা খাতুন বিয়ের আগে নাম ছিল ফতেমা বেগম, বিয়ের পরে হয়েছে ফতেমা বিবি, বিয়ের পরে হয়েছে। যদি মানুষ ওটা আপলোড করত, এটা ভালো করেই জানে ফতেমা খাতুন, ফতেমা বেগম, ফতেমা বিবি আলাদা নয়, এরা একই। এটা বিয়ের আগে, এটা বিয়ের পরে। ওটা পাস হয়ে যেত, কি হতো না? খসড়া লিস্টে তার নামটা উঠতো এবং লজিক্যাল ডিসক্রিপেন্সিতে সে আসতো না। দিয়েছে এখন এআই কে, কম্পিউটারকে। কম্পিউটার দেখে বলছে আরে ফতেমা বিবি আর ফতেমা খাতুন মিসম্যাচ হচ্ছে, চলো নোটিশ পাঠাও। বিজেপি তো বসেই আছে নোটিশ পাঠানোর জন্য, নোটিশ পাঠাও। তাহলে দায়ী কে ভাই? দায়ী কে? ভাবতে হবে সব পাখি মাছ খায় আর মাছরাঙার দোষ হয়। এরা সবাই মিলে আপনাকে আমাকে তথা হিন্দু মুসলমান দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মানুষ শ্রমজীবী মানুষকে শোষণ করতে চাইছে, এরা সবাই মিলে। আর আমরা সেটাকে ধরতে পারছি না। এই কাকে কান নিয়ে চলে গেছে, কাকের দিকে তাকাচ্ছেন, কানে হাত দিয়ে তাকান। আবারও বলছি, আচ্ছা আপনাদের রফিক নামে আপনাদের টাইটেলটা বেশি কি এখানে? শেখ, অনেকে এসকে শেখ লেখে, SIKH, আবার আর কি কি বানা লেগে, আবার SHEK বলছে, আবার তিনটে হলো বানা। শেখ রফিক, RAFIK কেউ লিখে, RAFIQ লেখে, যে যার মতো করে লেখে। মানুষ যদি হতো, এটা এই ফর্মটা যদি কম্পিউটারে তোলার জন্য মানুষকে দেওয়া হতো, SK শেখ, SIKH শেখ আলাদা নয়, সে ভালো করে জানে, সেটাকে আপলোড করে দিত, বৈধ ভোটার হয়ে যেত। যখন এই কম্পিউটারকে দেওয়া হচ্ছে, এটাকে তুমি ঠিক করে দাও, কম্পিউটার দেখছে SK শেখ আর SIKH শেখ আলাদা, ওকে নোটিশ পাঠিয়ে দাও। ঠিক একই ভাবে আমার যারা হিন্দু সমাজের মায়েরা আছে, বোনেরা আছেন, বাবা মানুষজনরা আছেন, মেয়েদের ক্ষেত্রে আমি বলবো, ধরুন না কারো নাম আপনার সবিতা ঘোষ, তার বাপের বাড়ির সাননেম, তার নিজের, তারপরে যখন বিয়ে হয়েছে অনেক ক্ষেত্রে স্বামীর সাননেম টাইটেল অ্যাড হয়। এবার বলুন সবিতা ঘোষ, তারপরে কোন একটা টাইটেল বলুন, মন্ডল বা কোন একটা লাগাই দিলেন, সবিতা ঘোষ মন্ডল। মানুষ যদি এটা আপলোড করতে, এটা ভালো করে আমরা জানি যে তার স্বামীর টাইটেলটা সে অ্যাড করেছে, তারপরে সবিতা ঘোষ সেই সবিতা ঘোষ মন্ডল, দুজনই এক ব্যক্তি, আলাদা নয়। তারটা আর লজিক্যাল ডিসক্রিপেন্সি যেত না। কিন্তু যখনই কম্পিউটারকে দিয়ে চেক করানো হচ্ছে, কম্পিউটার বলছে আরে দুটো তো এক নয়, চলো এর নামে নোটিশ পাঠান। তাই যতটুকু খবর পাচ্ছি 27 লক্ষ মানুষের অলরেডি যারা বৈধ দাবি করছে তাদের ভোটার ডিলিট হয়েছে। তার মধ্যে 17 লক্ষ মুসলমান আর 10 লক্ষ নন মুসলিম। তাহলে মুসলমান আর নন মুসলিমটা বড় কথা নয়, 27 লক্ষ মানুষ আজকে কি আছে? হয়রানিতে আছে, পেরেশানিতে আছে, আতঙ্কে আছে। আমি অনুরোধ করবো এটাই, আতঙ্কিত হলে, আতঙ্কে যদি আপনি গ্রাস করে নাই, সমস্যার সমাধান কিন্তু হবে না। আতঙ্কে ঘরের দরজা দিয়ে গলায় দড়িয়ে টেঙিয়ে গেলে এই সমস্যার সমাধান হবে না। তাই আতঙ্ককে মুক্ত করতে গেলে যে রোগ আছে এই রোগের ওষুধ দিতে হবে, আইনি লড়াই করতে হবে। কিন্তু আমি আবারও বলছি,
আজকে আপনাকে আমাকে আতঙ্কের মধ্যে কে রেখেছে? তৃণমূল বিজেপি মিলে রেখেছে, নির্বাচন কমিশনকে সামনে রেখে। তাই অনুরোধ করব, ঐক্যবদ্ধ হন, দলবদ্ধ হন। কে হিন্দু কে মুসলমান এই ফাঁদে পড়ার দরকার নাই। কে রমজান মাসে হিজাব পরে আমার সাথে ইফতার করছে, কে দুর্গা পুজোর ফিতে কাটছে, এই কাটে পড়ার দরকার নাই। আমি আমার অধিকার যদি ফিরে পেতে চাই, তাহলে আমি আপনাদের বলবো, আগামী 23 এপ্রিল আসছে দিন, খাম চিহ্নে ভোট দিয়ে আপনি আপনার অধিকারটাকে বুঝে নিন। আর এই যে ডিলিট হয়ে গেছে ভোটার, এখন আপনারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করছেন, আস্তে আস্তে আপনারা অ্যাপ্লাই করুন। আগামী দিনে আইনে লড়াইয়ে যদি লাগে, এখানে যদি না হয় দিল্লির সুপ্রিম কোর্টে যেতে হয়। আমি একটা কথা দিয়ে যাচ্ছি, সুপ্রিম কোর্টে যদি যেতে লাগে, এখানকার একটা নয় একাধিক ভোটারকে, সে হিন্দু হতে পারে বা মুসলমান হতে পারে, আমি কথা দিয়ে যাচ্ছি, ইনাকে দাঁড় করিয়ে সুপ্রিম কোর্টে ইনি আপনাদের হয়ে লড়ে নেবে। আপনার কথা দিয়ে যাচ্ছি, যদি আইনি লড়াই করতে সুপ্রিম কোর্টে যেতে হয় আপনার ভোটারকে বাঁচাতে, ইনি আপনার হয়ে লড়ে নেবে। এই বলে তোমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 29 এপ্রিল আসছে দিন, সরি ভাই, 23 এপ্রিল আসছে দিন, ভোট দিন। ইভিএম মেশিনের 4 নম্বর বোতামটা, অন্য কোনো সুইচে হাত দেওয়ার দরকার নাই। সিধা যাবেন, ইভিএম মেশিন 4 নম্বরে হাত দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আর রাজনৈতিক হিংসায় জড়াবেন না। রাজনৈতিক কারবারিরা হিংসায় জড়াতে চাইবে, আপনারা সে ভাবে পা দেবেন না। আচ্ছা, আমি কোন দিক দিয়ে যাবো?